আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলি সেনাসহ হতাহত ২৯। ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪। নিহতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ কমপক্ষে ২০০ জন। কঠিন নির্যাতন করা হচ্ছে ইমরানকে, দুশ্চিন্তা বাড়ছে পাকিস্তানে। সর্বশেষ জানাবো, অস্ট্রেলিয়ায় খোলা আকাশের নিচে মলত্যাগ করে বিপাকে ভারতীয় নাগরিক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলি সেনাসহ হতাহত ২৯। লেবাননের পর সিরিয়াতেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ সময় স্থানীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং ৬ জন ইসরায়েলি সেনাসহ ১৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ২৮ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চলে বেইত জিন্ন ও মাশরাত বেইত জিন্নের যাত্রাপথে শুক্রবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল ইকবারিয়া জানিয়েছে, হামলার পরও ইসরায়েলি ড্রোন ও এলাকার আকাশে টহল দিচ্ছিল, বিশেষ করে ২ শহরকে সংযুক্ত করার সড়কের উপর দিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে এবং উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পর বেইত জিন্ন থেকে ডজন ডজন পরিবার নিরাপদ এলাকায় পালিয়ে গেছে। এর আগে চ্যানেলটি জানিয়েছিল, ইসরায়েলে একটি টহলদার রাজধানী শহরে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে পিছু হটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের সময় তাদের ৬ সেনা সদস্য আহত হয়েছেন, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা আল জামা ইসলামিয়া সদস্যদের আটক করেছে, যারা নাকি দক্ষিণ সিরিয়ার বেইত জিন্ন অঞ্চলে সক্রিয় ছিল এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। সিরিয়া কর্তৃপক্ষ অবশ্য এখন পর্যন্ত ইসরায়েলি হামলা বা এর দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েল চলতি নভেম্বরে দক্ষিণ সিরিয়ায় মোট ৪৭টি অভিযান পরিচালনা করেছে। ইন্দোনেশিয়ার বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে চলমান সপ্তাহে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছেন এবং আরও অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার ২৮ নভেম্বর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে উদ্ধারকারী দল। ইন্দোনেশিয়ার পাশাপাশি প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও সম্প্রতি অব্যাহত ভারী বৃষ্টির কারণে বহু মানুষের মৃত্যু ঘটেছে। উত্তর সুমাত্রা প্রদেশে এই পর্যন্ত ৬২ জন মারা গেছেন এবং ৯৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর ও সামান্য আহত উভয় ধরনের মানুষ রয়েছেন। স্থানীয় পুলিশ মুখপাত্র ফেরি ওয়ালিংতুকান জানিয়েছেন, কমপক্ষে ৬৫ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজের কাজ চলছে। পাশের পশ্চিম সুমাত্রা প্রদেশে কমপক্ষে ২২ জন নিহত এবং ১২ জন নিখোঁজ রয়েছেন, জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ওয়ালিংতুকান জানিয়েছেন, বর্তমানে উত্তর সুমাত্রায় মানুষের নিরাপদে সরানো এবং ত্রাণ পৌঁছে দেওয়াই প্রধান কাজ। তবে কিছু এলাকায় যোগাযোগ ও যাতায়াত বিচ্ছিন্ন থাকায় উদ্ধার কাজের সমস্যা দেখা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, আবহাওয়া ভালো হলে হেলিকপ্টার পাঠিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো সম্ভব হবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিবলগা শহরে একাই ৩০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার পশ্চিম প্রান্তের আচে প্রদেশ সহ ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস হয়েছে। প্রায় ১৫০০ জনকে আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, আকস্মিক বন্যার কারণে একটি ট্রান্সমিশন টাওয়ার ধসে যাওয়ায় তারা ধীরে ধীরে বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের চেষ্টা করছে। নিহতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ কমপক্ষে ২০০ জন। হংকংয়ে গত প্রায় ৮ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮-এ পৌঁছেছে বলে জানিয়েছেন শহরটির নিরাপত্তা প্রধান। রয়টার্সের দেয়া রিপোর্ট অনুযায়ী, বহুতল কয়েকটি ভবন নিয়ে গঠিত যে আবাসিক কমপ্লেক্সে আগুন লেগেছিল, সেখানকার প্রায় ২০০ বাসিন্দার এখনও কোনো সন্ধান মেলেনি। বুধবার
26শে নভেম্বর বিকেলে হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো জেলায় 32 তলা উচ্চতার 8টি ভবন সমৃদ্ধ ওয়াংফো কোর্টে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যে পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। প্রায় 2 দিনের প্রচেষ্টায় আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে। সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং বলেন, ভবনের ভেতরে পুলিশ আরও তল্লাশি চালালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। নিহত 128 জনের মধ্যে এখন পর্যন্ত 39 জনের পরিচয় নিশ্চিত করা গেছে। আগুন লাগার সময় কমপ্লেক্সের ফায়ার অ্যালার্ম সঠিকভাবে কাজ করেনি বলেও তিনি জানান। উদ্ধার কাজ শেষ হয়েছে, এতে 12 জন দমকল কর্মী সহ মোট 79 জন আহত হয়েছেন। ট্যাং বলেন, আমাদের প্রথম লক্ষ্য ভবনের ভেতরের তাপমাত্রা কমানো। পরিবেশ নিরাপদ হলেই পুলিশ প্রমাণ সংগ্রহ ও তদন্ত শুরু করবে। 4600-রও বেশি মানুষ বসবাস করত এই আবাসিক কমপ্লেক্সে, যা সংস্কার কাজের জন্য বাঁশের কাঠামো ও সবুজ জালে ঘেরা ছিল। পুলিশের ধারণা, নির্মাণ কাজে অনিয়ম ও অনিরাপদ সামগ্রী ব্যবহারের কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই ঘটনার জন্য সন্দেহভাজন হিসাবে নির্মাণ কোম্পানির 3 জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। কঠিন নির্যাতন করা হচ্ছে ইমরানকে, দুশ্চিন্তা বাড়ছে পাকিস্তানে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই একাধিক সূত্র জানিয়েছে, ইমরান খানকে আদিয়ালা কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। তারা দাবি করেছে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং উচ্চমাত্রার বন্দিত্বে রাখা হয়েছে। পরিবারের সদস্য বা আইনজীবীদের সাথে তার কোনো অর্থবহ যোগাযোগ নেই বলেও অভিযোগ করা হয়েছে। পরিবারকে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইমরানের বোন আলিমা খানম CNN নিউজ 18কে বলেন, তারা আমাদের সাক্ষাৎ করতে দিচ্ছে না কেন এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তাকে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দিলে বিষয়টা এত বড় হতো না। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি না যে তারা ইমরানকে কারাগারের ভেতরে ক্ষতি করলে মানুষ তাদের ছেড়ে দেবে না আর পালিয়ে যাওয়ার রাস্তাও পাবে না। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন ছড়ালেও সরকার বলছে তার শারীরিক অবস্থা স্বাভাবিক। তবে পিটিআই এর ভেতরের অনেকেই বলছে তার শারীরিক অবস্থা ভালো নয় এবং ধীরে ধীরে অবনতি হচ্ছে। তারা দাবি করছে দীর্ঘ চাপ, কঠোর আচরণ এবং যোগাযোগহীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী নিয়মিত তার সাথে দেখা করতেন, কিন্তু সূত্র বলছে ওই সাক্ষাৎগুলো ব্যবহার করা হয়েছে ইমরানের স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য ছড়ানোর জন্য। তারা অভিযোগ করে বলেছে তিনি আসল পরিস্থিতি গোপন করছিলেন। অস্ট্রেলিয়ায় খোলা আকাশের নিচে মলত্যাগ করে বিপাকে ভারতীয় নাগরিক। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় এক ভারতীয় নাগরিকদের মলত্যাগের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তিনি খোলা জায়গায় মলত্যাগ করছিলেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা কার্টার। এই ঘটনায় ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে। ভিডিওটি দেখা যায়, কার্টার একটি বাড়ির সামনে ঝোপের কাছে বসে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করেন তিনি কি করছেন। প্রশ্ন শুনে ওই ব্যক্তি তাড়াতাড়ি প্যান্ট তুলে বলে যে তিনি শুধু প্রস্রাব করছিলেন। তবে কার্টারের দাবি ছিল তার আচরণ দেখে মনে হচ্ছিল তিনি মলত্যাগ করছিলেন। ঘটনার সময় কার্টার উত্তেজিত স্বরে তাকে ধমক দেন। তিনি ব্যক্তির পায়ের কাছে মাটিও ছুঁড়ে দেন। পরে কার্টার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন। তিনি লেখেন, এটাই কি এখন স্বাভাবিক হয়ে গেছে? ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন, কেউ বিরক্তিও দেখিয়েছেন, আবার কয়েকজন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন যা সমালোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যেই জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনগত নিষিদ্ধ। এটি শাস্তিযোগ্য অপরাধ। এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে নির্দিষ্ট টয়লেট ছাড়া জনসমক্ষে এমন কাজ করলে সর্বোচ্চ প্রায় $250 জরিমানা হতে পারে।